মদ্যপান বন্ধ করা মহাত্মা গান্ধীর আন্দোলনের আরেকটি কার্য ছিল। তদনুসারে যুবকের দল স্থানে স্থানে মদের দোকানে পিকেটিং করিতে আরম্ভ করে। আমাদের চাকর একদিন বাবুর বন্ধুদের জন্য মদ আনিতে যাইয়া বাধা পায়। যুবকেরা তাহাকে ঘিরিয়া ফেলিল। তাহারা জিজ্ঞাসা করিল, কার জন্য মদ কিনেছিস? আমাদের চাকর আমার বাড়ির নম্বর বলিল। তাহারা নাম জানিতে চাহিল। চাকর বলিল, ফিরোজা বিবির ঘর। আমি ফিরোজা রঙের জামা কাপড় পরিতে ভালোবাসিতাম বলিয়া রামবাগানে আমার নাম ছিল ফিরোজা বিবি। চাকরটি তখন কোনো প্রকারে ছাড়ান পাইয়া আসিল। পরদিন দুপুরবেলায় খাওয়ার সময় একটু বিশ্রাম করিতেছি, এমন সময়ে চাকর আসিয়া জানাইল, একজন ভদ্রলোক দেখা করিতে চাহেন। আমি তাহাকে ঘরে আনিতে বলিয়া বিছানা হইতে উঠিয়া দাঁড়াইলাম। দেওয়ালের গায়ে ঝুলানো বৃহৎ আয়নার সম্মুখে যাইয়া চুল ও পরনের কাপড় ঠিক করিতেছিলাম। অকস্মাৎ এ কি, আয়নার মধ্যে কাহার প্রতিবিম্ব পড়িল। আমি চমকিত হইয়া দরজার দিকে ফিরিয়া দেখি নন্দদাদার এক বন্ধু। তাহার পরিধানে খদ্দরের ধুতি, গায়ে খদ্দরের এক চাদর, পায়ে মাদ্রাজি স্যান্ডেল, হাতে একটা মোটা লাঠি, মাথার চুল ছোট ছোট করিয়া ছাঁটা। আমি কিছুমাত্র বিস্ময়ের ভাব না দেখাইয়া স্পষ্ট স্বরে একটু তিরিক্ষি মেজাজে বলিলাম, আপনি কে? এ সময় আপনার কি প্রয়োজন? কিন্তু আমার বুক কাঁপিতেছিল। নন্দদাদার বন্ধু আমার আপাদ মস্তক একবার দৃষ্টিপাত করিয়া বলিল, মানে তুমি এখানে? আমি বলিলাম, আমার নাম ফিরোজা বিবি। নন্দদাদার বন্ধু ভিতরে আসিয়া বিছানায় বসিয়া লাঠিটা সম্মুখে শোয়াইয়া রাখিল। আমি দাঁড়াইয়াছিলাম। নন্দদাদার বন্ধু আমার ডান হাত ধরিয়া বলিল, বস না এখানে। আমি যন্ত্রচালিতের মতো বসিয়া পড়িলাম। মাথা নিচু করিয়া বিছানার চাদর খুঁটিতে লাগিলাম। নন্দদাদার বন্ধুর নাম উপেন্দ্র। নন্দদাদার বন্ধু আমাকে বলিল, মানি তুমি শেষে এই করিলে? পড়াশোনার এই পরিণাম! আমি নন্দদাদার বন্ধুর পায়ে পড়িয়া কাঁদিয়া ফেলিলাম। সে বলিল, কাল রাত্রিতে মদের দোকানে পিকেটিং করতে এসে তোমার চাকরের মুখে ফিরোজা বিবির ঠিকানা পেয়েছি। আমরা মহাত্মা গান্ধীর মন্ত্রে দীক্ষিত হয়ে মদ্যপান রহিত করতে প্রতিজ্ঞা করেছি। বেশ্যাদের ঘরেও আমরা এই জন্যে যাই। আজ ফিরোজা বিবির ঘরে আসবার কাজ আমার উপর পড়েছিল। এখানে এসে দেখলাম সে আমারই পরিচিত মানদা। তাহলে আজ থেকে তোমার ঘরে মদ আসা বন্ধ, মনে রেখো। উপেনবাবুর নিকট বাড়ির সমস্ত সংবাদ জানিলাম। বাবা মনোদুঃখে কলিকাতার সমস্ত বাড়ি বিক্রয় করিয়া পল্লীগ্রামে যাইয়া বাস করিতেছেন। আমার মামার মানে নন্দদাদার পিতার মৃত্যু হইয়াছে। নন্দদাদা গান্ধীর আন্দোলনে মজিয়াছে। মুকুলদা বিএল পাশ করিয়া কোর্টে প্র্যাকটিস করিতেছেন। তাহার সাহিত্য চর্চার দিকে বেশি মন থাকায় অর্থোপার্জন কিছুই হয় না। কমলা ম্যাট্রিক পাশ করিয়া ডাক্তারি পড়িবার জন্য পশ্চিমে কোথায় গিয়াছে। তাহার মাতা কলিকাতার বাড়ি ছাড়িয়া এখন কমলার সহিতই সেখানে থাকেন। নন্দদাদা তখনও বিবাহ করেন নাই। আমি তাহাকে মাঝে মাঝে আসিতে অনুরোধ করিলাম। উপেনবাবু বলিলেন, তোমার কাছে যে উদ্দেশ্যে আসা তা তো হয়ে গেল, আর মদ কিনবে না, ব্যাস, আর তো কোনো প্রয়োজন নাই। উপেনবাবু বিছানা হইতে উঠিলেন। আমি তাহাকে কিছু খাইবার জন্য কত মিনতি করিলাম, কিন্তু তিনি কিছু খাইলেন না, একটা পান পর্যন্ত না। এমন চরিত্রবান যুবক কর্মীও আমাদের সংস্পর্শে আসিয়াছেন, যাহারা পাপীর সংস্পর্শে আসিয়াও পাপ হইতে দূরে থাকিতে সমর্থ হইয়াছেন। আমার ঘরে আর মদ আসিত না। বাবুর বন্ধুগণ অসন্তুষ্ট হইলেন, বাবুও রাগ করিলেন। উপেনবাবুর কাছে আমি চিঠিপত্র লিখিতাম।
সে তাহার সংক্ষিপ্ত উত্তর দিত। আমার বাবু ইহা সন্দেহের চক্ষে দেখিতেন। সুতরাং আমাদের মধ্যে মনোমালিন্য দিন দিন বাড়িয়া উঠিল। নন্দদাদার এই বন্ধুটি আমার পরিচিত। বাল্যকালে তাহাকে আমাদের বাড়িতে অনেকবার দেখিয়াছি। তিনি নন্দদাদার প্রতিবেশী এবং দূর সম্পর্কীয় আত্মীয়। নন্দদাদাকে আসিবার জন্য অনেকবার বলিয়া দিয়াছি, কিন্তু তিনি আমার এই পরিণাম শুনিয়া আর আমার নিকট আসেন নাই। 2-3 মাসের মধ্যেই আমার এই পাধ্যায় বাবু আমাকে ছাড়িয়া দিলেন। যে অভিনেত্রীর সহিত তাহাকে হাস্য পরিহাস করিতে দেখিয়াছিলাম, তাহারই ঘরে তিনি যাতায়াত করিতে আরম্ভ করিলেন। এখন ব্যাংকের টাকাই নোটির পূজা আরম্ভ হইল। অপব্যয়ের ফলে কয়েক বৎসরের মধ্যেই ব্যাংক ফেল হইল। তিনি নিজেও গেলেন, দেশের লোকেরও সর্বনাশ। অনেক ব্যবসা, শিল্প প্রতিষ্ঠান এইভাবে নষ্ট হইয়া গিয়াছে। অনেকের আজীবন সঞ্চিত ধন ব্যাংক ফেল হওয়ায় তাহারা ভিখারি সাজিয়াছেন। আপনারা মূল কারণ অনুসন্ধান করিলে তাহা জানিতে পারিবেন। কোনো পুরাতন বিখ্যাত মাসিক পত্রিকাও তাহার ম্যানেজারের বেশ্যাশক্তির ফলে বিলুপ্ত হইয়াছে। আমি মনে করিলাম আর কাহারও নিকট বাধা থাকিব না। ভালো গায়িকা বলিয়া আমার সুনাম ছিল। আমি সোনাগাছিতে উঠিয়া গেলাম। এইখানে রাজশাহী জেলার কোনো জমিদার যুবক আমার গৃহে আসিতেন। তিনি অতিশয় মদ্যপায়ী ছিলেন। তাহার সঙ্গে প্রায়ই থিয়েটারে যাইতাম। একদিন বক্সে বসিয়া আছি, জমিদার বাবুটি অতিরিক্ত মদ্যপানে একটু মাতলামি আরম্ভ করিয়াছেন। আমরা জানিতাম না বাবুর শাশুড়িটি নিকটবর্তী আর এক বক্সে বসিয়াছিলেন। তিনি নাকি পূর্ববঙ্গের কোনো বিশিষ্ট জমিদার গৃহিণী। জামাতার এরূপ লজ্জাজনক আচরণ দেখিয়া তিনি আমাদের নিকট হইতে জামাতাকে তক্ষুনি নিজ গৃহে লইয়া গেলেন। এখন সেই জমিদার বাবুটি সত্যবালা নাম্নী আমার পরিচিত এক পতিতার ঘরে যান। সমাজে তার মান মর্যাদা যথেষ্ট। আমি মাঝে মাঝে বড়লোকের বাগান অথবা মজলিসে গানের মুজরায় যাইতাম। ইহাতে অর্থোপার্জন হইত বটে, কিন্তু বিপদও ছিল। বড়লোকের খেয়াল মাফিক চলা যে কি বিরক্তিজনক তাহা বুঝাইবার সাধ্য আমার নাই। সারা রাত্রি জাগরণ, ভালোবাসার ভান, মাতলামির ঝঞ্ঝাট এইসব করিতে শরীর মন একেবারে অবসন্ন হইয়া পড়িত। ভাবিতাম, আর না, সকল বন্ধন ছিন্ন করিয়া ফেলি। হৃদয়ে দারুণ অনুতাপ উপস্থিত হইত, কিন্তু প্রলোভন কখনো জয় করিতে পারি নাই। বারবার ঘূর্ণিপাকে পড়িয়াছি। 1924 সালের বর্ষাকালে তারকেশ্বরে সত্যাগ্রহ আরম্ভ হয়। বর্তমান মহান্ত সতীশ গিরির বিরুদ্ধে পূর্বাবধি নানাবিধ অত্যাচারের অভিযোগ ছিল। তদনুসারে দেবোত্তর সম্পত্তির তত্ত্বাবধানের জন্য গভর্নমেন্ট রিসিভার নিযুক্ত করিয়াছিলেন, কিন্তু স্বামী সচ্চিদানন্দ ও বিশ্বানন্দের নেতৃত্বে মহাবীর দল রিসিভারের মন্দির প্রবেশ বাধা দেন। এদিকে দেশবন্ধু চিত্তরঞ্জনের নেতৃত্বে কংগ্রেসী দল প্রবেশাধিকার দাবি করেন। তাহারা বলেন, মহান্তের কোনো ব্যক্তিগত সম্পত্তি থাকিতে পারে না। এই প্রাসাদের মধ্যে যে মূর্তি আছে তাহা দর্শন ও পূজা করিবার অধিকার জনসাধারণের আছে। এই গোলযোগের মধ্যে মহাবীর দল, গভর্নমেন্ট, মহান্ত, কংগ্রেস সকলে জড়াইয়া পড়িল। মারামারি, লুটপাট প্রভৃতি তুমুল কাণ্ড চলিতে লাগিল। কলিকাতা হইতে আমরা প্রায় 10-12 জন পতিতা নারী তারকেশ্বরে যাত্রা করি। সেখানে যাইয়া দেখিলাম হুগলি, শ্রীরামপুর, নোনাডাঙ্গা, শেওড়াফুলি প্রভৃতি স্থান হইতে আরও বেশ্যা আসিয়াছে। আমরা সকলে মিলিয়া মহিলা ভলান্টিয়ার দল গঠন করিলাম। সত্যাগ্রহ পরিচালনা করিবার জন্য আমরা কিছু টাকা চাঁদাও তুলিয়াছিলাম। মহান্তের প্রাসাদের সম্মুখে সত্যাগ্রহ করিতে কংগ্রেসী দল আমাদিগকে দিল না। মন্দির রক্ষা করাই আমাদের প্রধান কার্য হইল। স্বামী সচ্চিদানন্দকে পুলিশ গ্রেপ্তার করিতে আসিলে
আমরা তাহার চারিদিকে ঘিরিয়া বসিলাম। পুলিশ বিফল মনোরথ হইয়া চলিয়া গেল। আমরা পালা করিয়া মন্দিরের দ্বারে প্রহরীর কার্য করিতে লাগিলাম। ডাক্তার প্রতাপচন্দ্র গুহরায় ও শ্রীযুক্তা সন্তোষ কুমারী গুপ্তা ইহারাই তারকেশ্বরে সত্যাগ্রহের প্রধান পরিচালক ছিলেন। দেশবন্ধু চিত্তরঞ্জন একদিন যাইয়া আমাদের সকলকে উৎসাহিত করিয়া আসেন। আমাদের সুখ ও স্বচ্ছন্দতার জন্য প্রচুর অর্থ ব্যয় হইয়াছে। সত্যাগ্রহ তহবিলে বহু সহস্র টাকা চাঁদা উঠিয়াছিল। যথাসময়ে তারকেশ্বর সমস্যার এক প্রকার মীমাংসা হয়। কিন্তু সত্যাগ্রহ আন্দোলনের সময়ে সেখানে যে বিভৎস ব্যাপার প্রত্যক্ষ করিয়াছি তাহা আজও ভুলিতে পারি নাই। মহিলা ভলেন্টিয়ার নামধারী বেশ্যাদের সহিত বিভিন্ন দলের ভলেন্টিয়ার নামধারী অনেক ভণ্ড লম্পটের অবাধ কলুষিত সংযোগ, যাহারা দেশকর্মী বলিয়া পরিচিত, তাহাদের কাহারও রাত্রিযাপন সমস্যা, আমার নিকট কোনো সত্যাগ্রহী ব্যক্তির প্রস্তাব, এই সব দেখিয়া মনে হইয়াছে তারকেশ্বরে ধর্ম প্রতিষ্ঠিত হয় নাই, তথায় পুণ্যের আলোক নিভিয়া গিয়াছে। সেখানে দেব দর্শনার্থী সুকৃতি নাম্নী এক যুবতীর সহিত আমার পরিচয় হয়। সাবিত্রী নামে সুকৃতির এক ভগ্নী ছিল। ইহারা কলিকাতার জোড়াসাঁকো পল্লীর বিখ্যাত উচ্চ বংশের কন্যা। লোকে বলে এই বংশে লক্ষ্মী সরস্বতীর বিবাদ নাই। সুকৃতি ও সাবিত্রী উভয়ই পতিতাবৃত্তি অবলম্বন করিয়া শোভাবাজারে বাস করে। গভর্নমেন্টের একজন উকিল সুকৃতির ঘরে যাতায়াত করিয়া থাকেন। কিছুকাল পূর্বে সাবিত্রীর মৃত্যু হইয়াছে। একজন বড় দেশকর্মী তাহার কাছে যাইত। যে সকল পরিবার বাংলার গৌরব, তাহাদেরও আজ কি অধঃপতন। ইহার নিকট বাংলার বহু বিখ্যাত ব্যক্তির যে ইতিহাস শুনিয়াছি, তাহা লিখিলে হয়তো আইনের দায়ে পড়িতে হইবে, এজন্য লিখিলাম না। এই পরিবারই অবাধ মেলামেশার পথপ্রদর্শক। উপেনবাবুর নিকট শুনিয়াছি নন্দদার সংযম অটুট রহিয়াছে। কোনো নারী তাহার সম্মুখে প্রলোভন লইয়া আসিতে পারে নাই। অসহযোগ আন্দোলনের ভালো দিকটা তাহার পূর্বগঠিত চরিত্রকে আরো সুদৃঢ় করিয়া তুলিয়াছে। বিলাসশূন্যতা ও সৎকার্যে আসক্তি, এই দুইটি তাহার ব্রহ্মচর্যের প্রধান সহায়। আমার মতো সাহিত্য চর্চা না করা নন্দদার পক্ষে মঙ্গলজনক হইয়াছে। দারিদ্র তাহার বন্ধুর কার্য করিয়াছে। এমন নির্মল চরিত্রের কর্মীও আছে, কিন্তু তাহাদের সংখ্যা অল্প। আমার সম্বন্ধে নন্দদাদা নাকি এই কথা বলিত, মানদা যদি তার পাপ জীবনের সমস্ত ঐশ্বর্য ছেড়ে এক বস্ত্রে আমার কাছে আসে, আমি তাকে আদরের সহিত মাথার মণি করে রাখব, বোন বলে তেমনি স্নেহ করব। কিন্তু সে পতিতা পল্লীতে পতিতা বৃত্তিতে থাকিলে আমি তাহার সঙ্গে কোনো সম্বন্ধ রাখতে পারি না। আমি কখনো সিগারেট অথবা মদ খাই নাই। পতিতা নারীদের এই অভ্যাস অর্থোপার্জনের অনুকূল নহে। আমার বাবুগুলি আমাকে এই নেশা দুইটি ধরাইবার জন্য চেষ্টা করিয়াছিলেন, কিন্তু কেহই সফল কাম হন নাই। উপেনবাবু মদ্যপান নিবারণের জন্য বেশ্যাদের গৃহে পিকেটিং অনেক দিন চালাইয়াছেন। আমি যথাসাধ্য তাহার সাহায্য করিয়াছি। পূজার ছুটি, বড়দিনের অবকাশ প্রভৃতি উপলক্ষে মফস্বলের উকিল ও আপিসের কর্মচারীগণ কলিকাতায় আসিয়া থাকেন। তখন আমাদের গৃহে তাহাদের অনেকের শুভাগমন হয়। যাহারা জমিদার ও ব্যবসায়ী, তাহারা অন্য সময়েও আসিতে পারেন। অনেকে মফস্বল হইতে এখানে তাহাদের রক্ষিতাদিগকে মাসে মাসে টাকা পাঠাইয়া থাকেন। নোয়াখালীর এক রায় বাহাদুর, বর্ধমানের এক জমিদার, ঢাকার এক বড় ঔষধ ব্যবসায়ী, রংপুরের এক উকিল, ইহাদের নিকট হইতে আমি মাসিক কিছু টাকা পাইতাম। চিতপুরে বিশিষ্ট সোনার বেনের মেয়ে প্রভা নামে আমার এক বন্ধু আছে। ময়মনসিংহের এক উকিল তাহার বাবু। ঢাকার সেই ব্যবসায়ীর সহিত ইহার নাকি পরিচয় ছিল। সেই সূত্রে ঢাকার লোকটি আমার ঘরে আসিত। প্রভার বাড়িতে কলিকাতার এক ব্যারিস্টারের কুমারী কন্যাও আছেন।
এইরূপে নিত্য নতুন লোক লইয়া সোনাগাছিতে আমার দিন কাটিতে লাগিল। বিশিষ্ট ঘরের পতিতা মেয়েদের সঙ্গে আমি একটু বেশি মেলামেশা করিতাম। এই ব্যারিস্টার কন্যার মতো নির্ভীক পতিতা আমি কম দেখিয়াছি। এই সময়ে একটি শোচনীয় দুর্ঘটনা আমার প্রত্যক্ষ হইল। আমি এ স্থলে তাহার বর্ণনা করিতেছি, তাহাতে বুঝা যাইবে কি ঘোরতর পাপ সমাজের মধ্যে প্রবেশ করিয়াছে। ইহার প্রতিকার কিরূপে হইতে পারে তাহাও সমাজপতিদের ভাবিয়া দেখা কর্তব্য। কলিকাতার মধ্যভাগে বাদুর বাগান পল্লীর নিকট এক জমিদার বাস করে। তাহার পূর্বপুরুষ নাকি সুপরিচিত বিখ্যাত ব্যক্তি। সেই জমিদার অতিশয় দুশ্চরিত্র। প্রতিবেশী গৃহস্থদের কুলবধূর ওপর তাহার কুদৃষ্টি। তাহার দুষ্কার্যের সহায় কতগুলি বন্ধু ও অনুচর আছে। ইহারা নানা কৌশলে গৃহস্থের কুলবধূদিগকে প্রলুব্ধ করিয়া প্রভুর কাম লালসা তৃপ্তির জন্য লইয়া আসে। কখনো কলিকাতার প্রাসাদে, কখনো বা নিকটবর্তী বাগান বাড়িতে এইসব পাপ লীলার অনুষ্ঠান হয়। গৃহস্থের কুলবধূরা কেহ প্রলোভনে, স্বেচ্ছায়, কেহ বা অনিচ্ছায় বাধ্য হইয়া আসিয়া থাকে। তাহারা অনেকেই গান জানে না, মদ্যপানও করে না। এই প্রকার আমোদের জন্য সোনাগাছি অথবা রামবাগান হইতে পতিতা নারীদিগকে নেওয়া হইত। আমি এই জমিদারের বাগান বাড়িতে দু একবার গিয়াছিলাম। প্রতি রাত্রিতে 100 টাকা লইতাম। গান গাওয়াই আমার কার্য ছিল। আমি মদ খাইতাম না। আরও 2-3টি বেশ্যা যাইত, তাহারাই মদ্যপানের আমোদে যোগ দিত। এক রাত্রিতে জমিদারের বাগান বাড়িতে আমার যাইবার ডাক পড়িল। আমি আমার পাওনা টাকা করিয়া অগ্রিম লইয়া রাত্রি 8টার সময় তথায় যাই। দেখিলাম একটি সুন্দরী যুবতী কুলবধূকে আনয়ন করা হইয়াছে। তাহার বয়স 18-19 এইরূপ হইবে। গায়ের রং যেন কাঁচা সোনা, মুখখানি কোমল, লাবণ্য মাখা। আমার প্রাণে বড় ব্যথা বাজিল। এই দুর্বৃত্ত জমিদারের পাপ প্রবৃত্তির কবলে কত সতীর বলিদান দেখিয়াছি। আমরাও এই পাপের ভাগী। সে রাত্রিতে গানে আমার মন লাগিল না। আমি বধূটির সহিত কথাবার্তার সুযোগ খুঁজিতে লাগিলাম। আমোদ প্রমোদ আরম্ভ হইল। জমিদার ও তাহার বন্ধুগণ মদ্যপান করিতে লাগিলেন। আমি 2-1টি গান গাহিলাম। অন্যান্য বেশ্যারাও তারপর নাচিতে গাহিতে আরম্ভ করিল। আমি গরমের অছিলায় বাহিরে আসিবার সময় সেই বধূটিকে আস্তে আস্তে বললাম, চলো একবার বাগানে বেড়াইয়া আসি। আমরা উভয়ে পুকুরের ঘাটে একটি বেদির উপরে বসিলাম। তাহার সহিত আমার অনেক কথা হইল। তাহার সারমর্ম এই। বধূটির নাম অপরাজিতা দেবী। সে ব্রাহ্মণ কন্যা। বর্ধমান জেলায় কোনো গ্রামে তাহার পিত্রালয়। কলিকাতার কোনো মুখোপাধ্যায় যুবকের সহিত নাকি বিবাহ হইয়াছে। তাহার স্বামী পিসিমার কাছে থাকেন। এই পিসিমায়েরা কয়েক ভগ্নী, নিজ নিজ বাড়িতে বাস করেন। তাহার স্বামীর পিতামাতা বা অপর কোনো আত্মীয় স্বজন বোধহয় নাই। তিনি অতি নিরীহ ও শান্ত স্বভাব, সর্বদা পিসিমার মন জোগাইয়া চলেন। পিসিমার মৃত্যুর পর বাড়ি ও নগদ টাকা নাকি পাইবেন, ইহা তাহার আশা ছিল। অপরাজিতার পিসশাশুড়ি নাকি বিধবা অবস্থায় অর্থ উপার্জন করিয়াছেন, এরকম দুর্নাম আছে। এক্ষণে বার্ধক্যে নিজে অশক্ত হওয়ায় ভ্রাতুষ্পুত্রের বধূদের সতীত্বের বিনিময়ে অর্থ উপার্জন করেন। অপরাজিতার স্বামীর পূর্বে আরও 2বার বিবাহ হইয়াছিল। পরপর সেই 2টি বধূর অগ্নিদাহে মৃত্যু হয়। পিসশাশুড়ি প্রকাশ করেন যে বধূরা নিজের দেহে আগুন লাগাইয়া আত্মহত্যা করিয়াছে। অপরাজিতা তাহার স্বামীর 3য় পক্ষের স্ত্রী। তাহার একটি শিশুপুত্র আছে। অপরাজিতাকেও তাহার পিসশাশুড়ি পাপ পথে অর্থ উপার্জন করিতে নিযুক্ত করেন। অপরাজিতা তাহাতে সম্মত নহে। ইহাতে পিসশাশুড়ি তাহার উপর দিন রাত্রি উৎপীড়ন করিতেন। এক দুষ্ট ডাক্তার পিসশাশুড়ির প্রধান মন্ত্রণাদাতা ও দুষ্কার্যের সহায় ছিল। অপরাজিতা এতদিন তাহার সতীত্ব রক্ষা করিয়া আসিয়াছে। আমি অপরাজিতাকে জিজ্ঞাসা করিলাম,
তুমি এখন কি করবে? তুমিও কি আত্মহত্যা করতে চাও? অপরাজিতা বলিল, আত্মহত্যা করব কেন? আমার বাবা আছেন, ভাই আছেন, আমার ছেলে আছে। আমি আত্মহত্যা করব না। তবে ওই লম্পটের হাতে আমি সতীত্ব কিছুতেই দিব না। আমার প্রাণ যায় তাও স্বীকার। আমি এই কিশোরী বধূর দৃঢ় প্রতিজ্ঞা ও অপূর্ব আত্মসংযম দেখিয়া বিস্ময়ে স্তম্ভিত হইলাম। এই বালিকা কোনো শিক্ষা পায় নাই, লেখাপড়া জানে না, সাহিত্য চর্চা করে নাই, অথচ ইহার মধ্যে এমন তেজ ও শক্তি কোথা হইতে আসিল? আমি বলিলাম, তুমি যদি ইহাদের কুপ্রস্তাবে সম্মত না হও, তবে কি হবে তা জানো? অপরাজিতা বলিল, হ্যাঁ জানি, এরা আমাকে মেরে ফেলবে। আমার বিশ্বাসুড়ি আমার ওই দুই সতীনকেও মেরে ফেলেছেন। তারপর লোকের কাছে বলেছেন যে উহারা কাপড়ে কেরোসিন তেল দিয়ে আগুন লাগিয়ে মরেছে। কিন্তু মানুষ এত বোকা নয় যে সে কথার বিশ্বাস করবে। পরপর দুইটি বউ একই রকমে মারা যায়। আজ সারাদিন পিস্যাশুড়ির সহিত আমার ঝগড়া হয়েছে। আমি বলেছিলাম যে আমি সমস্ত কথা প্রকাশ করে দিব। শাশুড়ি আমাকে বলেন, তাহলে তোর গলায় পা দিয়ে একেবারে তোর জীবন শেষ করব। আমিও সেই থেকে প্রতিজ্ঞা করেছি, এরা জীবিত অবস্থায় যেন আমার অঙ্গ স্পর্শ করতে না পারে। অপরাজিতার কথা শুনিতে শুনিতে আমার মাথা লজ্জায় নুইয়া পড়িল। ভাবিলাম, অপরাজিতা কোন স্বর্গের দেবী, আর আমি কোন নরকের কীট। হিন্দু সমাজে কেবল আমার মতো কলঙ্কিনীই জন্মগ্রহণ করে না, অপরাজিতার মতো সতীও জন্মগ্রহণ করেন। আমার দেহের দূষিত বাতাসে অপরাজিতার পবিত্রতা নষ্ট হইয়া যাইবে, এই ভাবিয়া তাহার সহিত আর অধিকক্ষণ কথা কহিলাম না। দেখিলাম তাহার পিস্যাশুড়ি ও আরেকজন লোক, অপরাজিতা বলিল লোকটি নাকি ডাক্তার, সেই দিকে আসিতেছেন। আমি অপরাজিতার পায়ের ধুলা নিয়ে তাহাকে প্রণাম করিলাম। সে অগ্রসর হইয়া গেল। আমি একটা লতা কুঞ্জের অন্তরালে দাঁড়াইলাম। সে রাত্রিতে আমি আর আমোদ প্রমোদে যোগ দিলাম না। শরীর অসুস্থ বলিয়া শীঘ্র চলিয়া আসিলাম। দুঃস্বপ্নে ভালো ঘুম হইল না। 2 দিন পরে খবরের কাগজে পড়িলাম অপরাজিতার মৃত্যু হইয়াছে। তার পিস্যাশুড়ি পুলিশের নিকট জানাইয়াছেন, সকালবেলা উনুনে আঁচ ধরাইবার সময় অসাবধানে কাপড়ে আগুন লাগিয়া অপরাজিতার মৃত্যু ঘটে। সব দেহের ডাক্তারি পরীক্ষায়, পুলিশ তদন্তে ও করোনারের বিচারে প্রকৃত রহস্য প্রকাশিত হইল না। এই ঘটনার পর প্রায় সপ্তাহকাল পর্যন্ত আমি নিতান্ত মানসিক উদ্বেগ ও অশান্তিতে কাটাইয়াছি। এখনো অপরাজিতার মুখখানি আমার মনে আছে। এদেশের ঘরে ঘরে এমন কত শোচনীয় দুর্ঘটনা হইতেছে, সে সংবাদ কি সমাজের কর্তারা রাখিয়া থাকেন? সতী শিরোমণি বালিকাবধূর অভিশাপে সমাজ রসাতলে যাইতেছে। দুর্বৃত্ত লম্পটেরা অর্থের বলে মান মর্যাদা আদায় করিয়া সমাজের মধ্যে নির্ভয়ে বুক ফুলাইয়া বেড়ায়। কালিদাসী একদিন আমার বাড়িতে আসিল। তাহার চেহারা দেখিয়া বুঝিলাম সে অতিশয় দুরবস্থায় পড়িয়াছে। তাহার মুখে শুনিলাম, রেশ খেলিয়া এবং মদ খাইয়া তাহার সেই ভাটিয়া বাবু সর্বশান্ত হইয়াছে, তাহার কারবার উঠিয়া গিয়াছে। কালিদাসী এখন এক মারোয়ারির কাছে বাঁধা, কিন্তু হাতে টাকা কড়ি নাই। আমার কাছে গহনা বন্ধক রাখিয়া 500 টাকা কর চায়। যাহারা পতিতালয়ে যাতায়াত করে তাহাদের মধ্যে অধিকাংশ লোকের 2টি প্রধান নেশা জন্মে, ঘোড় দৌড়ের জুয়া খেলা এবং মদ্যপান। রেশ খেলিয়া অনেকে হাজার হাজার টাকা পায়, এরূপ শোনা যায়, কিন্তু তাহা থাকে না। যে পথে উৎপত্তি সেই পথেই নিষ্পত্তি। রেশের দিন বেশ্যাপল্লীতে খুব ভিড়। যে খেলায় জিতিয়া কিছু লাভ করিয়াছে সে যেমন আমোদ করিতে সেখানে যায়, যে হারিয়া সমস্ত খোয়াইয়াছে সেও তেমন দুঃখ ভুলিতে সেখানে ছুটিয়া যায়। আমার হাতে টাকা ছিল না। উষাবালা নামে একটি স্ত্রীলোক আমাদের বাড়িতে নূতন আসিয়াছিল, তাহার কাছে কিছু নগদ টাকা আছে জানিতাম। কালিদাসী যে গহনা আনিয়াছিল
তাহার মূল্য প্রায় 1,000 টাকা। সুতরাং আমার কথায় সম্মত হইয়া উষাবালা ওই গহনা বন্ধক রাখিয়া কালিদাসীকে 500 টাকা দিল। আমি পরে জানিয়াছি কালিদাসী রেস খেলিয়া ও মদ খাইয়া সে টাকাও উড়াইয়াছে। ভাটিয়াবাবুর সংসর্গে কালিদাসীকে রেস ও মদের নেশায় পাইয়াছিল, এই পথেই সে উচ্ছন্নে গিয়াছে। আমি আরও জানিলাম এই নূতন মারোয়ারি যুবকটির সহিত কালিদাসীর পূর্ব হইতেই গুপ্ত প্রণয় ছিল। এই সকল দেখিয়া শুনিয়া তাহার প্রতি আমার আর বিন্দুমাত্র সহানুভূতি রহিল না। উষাবালার ঋণ সে পরিশোধ করিতে পারে নাই। কালিদাসী এখনো বাঁচিয়া আছে, সে আমারই মতো তাহার পাপের প্রায়শ্চিত্ত করিতেছে। কিছুদিন পূর্বে তাহাকে কলিকাতার কোনো অপরিচ্ছন্ন বস্তিতে এক বিড়িওয়ালা মুসলমান যুবকের সহিত যেভাবে ইয়ার্কি করিতে দেখিলাম, তাহাতে বুঝিতে পারিয়াছি পতিতাদের শীঘ্র মরণ হয় কেন। সেই 26 বৎসরের যুবতীর দেহ 60 বৎসরের বৃদ্ধার মতো ক্ষীণ, শুষ্ক, অস্থিচর্মসার। মদ্যপানের ফলে নানা রোগের আক্রমণ। পরনে একখানা কাপড়ই যথাসর্বস্ব। 2 বেলা আহার জুটে না, তার উপর অত্যাচার। আমি কালিদাসীর সহিত কথা কহিলাম না। মহান্তজির উপদেশ আমার মনে হইল, দৈবকে অতিক্রম করিবার শক্তি কাহারও নাই, কর্মফলই দৈব। উষাবালার কথা এখানেই বলিব। সে ফরিদপুরের কোনো ব্রাহ্মণ উকিলের পরিণীতা স্ত্রী। পিত্রালয় হইতে কয়েকজন ধনী মুসলমান তাহাকে অপহরণ করিয়া কলিকাতার নিকটবর্তী বেলিয়াঘাটায় রাখে। নারী রক্ষা সমিতির কর্মী শ্রীযুক্ত মহেশচন্দ্র আতর্থী মহাশয় সংবাদ পাইয়া তাহার কর্মীদের দ্বারা ও পুলিশের সাহায্যে উষাবালাকে উদ্ধার করেন। এই জন্য পুলিশ আদালতে মামলা চলিতে থাকে। তাহার স্বামী তাহাকে স্ত্রী বলিয়া অস্বীকার করেন। উষাবালা কিছুদিন সঞ্জীবনী সম্পাদক, নারী রক্ষা সমিতির পরিচালক শ্রীযুক্ত কৃষ্ণকুমার মিত্র মহাশয়ের বাড়িতে অবস্থান করে। এই উষাবালার কথাই আমি পূর্বে একবার উল্লেখ করিয়াছি। সে আমার নিকটে বলিয়াছে, কৃষ্ণকুমার মিত্র মহাশয় আমাকে নিজ কন্যার মতো দেখতেন। তিনি আমাকে লেখাপড়া শিখাইবার ব্যবস্থা করলেন, শিল্পকাজ শিখবার জন্য এক স্কুলে ভর্তি করে দিলেন। কিন্তু আমি কিছুতেই মনস্থির করতে পারলাম না। দুষ্প্রবৃত্তি দমন করা আমার পক্ষে অসাধ্য হয়ে উঠল। আমার বয়স 18 বৎসরের বেশি, সুতরাং তারা আমাকে আর জোর করে রাখতে পারেন না। নানা অবস্থার পাকচক্রে ঘুরে আমি এই পথে এসেছি। কিছুদিন আমাকে রাস্তায় বসে পান বিক্রি করতেও হয়েছিল। নারী নিগ্রহের বিশেষ উপদ্রব আরম্ভ হইলে আমি একজন ভদ্রলোককে প্রায়ই বেশ্যাদের ঘরে আসিতে দেখিতাম। তিনি আমাদের নিকট তারক বাবু নামে পরিচিত। পতিতাদের মধ্যে 4-5 জন তাহার বিশ্বাসভাজন ছিল। আমাকেও তিনি বিশ্বাস করিতেন। আমরা ইহা বিশেষ রূপে লক্ষ্য করিয়াছি, তিনি কোনো কুমতলবী বেশ্যালয়ে আসেন না। তিনি নারী রক্ষা সমিতির কর্মী না পুলিশের গোয়েন্দা তাহা জানি না, কিন্তু আমাকে তিনি বলিয়াছেন, আজকাল অনেক দুর্বৃত্ত গৃহস্থ ঘরের মেয়ে বউকে চুরি করিয়া বেশ্যাগৃহে লুকাইয়া রাখে। কোন স্ত্রীলোক কলঙ্কের ভয়ে বাধ্য হইয়া প্রণয়ীর সহিত স্বেচ্ছায় পতিতালয়ে আশ্রয় গ্রহণ করে। এইসব সংবাদ লইবার জন্যই তিনি গোপনে বেশ্যাদের নিকট যাতায়াত করিয়া থাকেন। আমরা তাহার কার্যে যথাসাধ্য সাহায্য করিতাম। একদিন তারকবাবু আমাকে বলিলেন, তোমাদের সম্মুখের সমস্ত বাড়িটা ভাড়া নিয়ে যে নূতন মেয়েটি রয়েছে তার সম্বন্ধে একটু বিশেষ খোঁজ করে দেখবে, আমার প্রয়োজন আছে। আমি তার পরদিন হইতে সেই বাড়িতে যাতায়াত করিতে লাগিলাম। অল্প দিনের মধ্যেই মেয়েটির সহিত আমার ভাব হইল। তার ভিতরের কথা অনেকটা জানিলাম। কয়েকদিন পর তারকবাবু আসিলে আমি বলিলাম, মেয়েটি ব্রাহ্মণ বংশীয়া, নাম সুরুচিবালা। তাহার পিতা একজন অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার, এখন কাশীতে আছেন। হুগলি জেলার কোনো ব্রাহ্মণ যুবকের সহিত সুরুচির বিবাহ হয়। সুরুচি বলে যে তাহার স্বামী আর এক বিবাহ করিয়াছিল। সুরুচির স্বামী গৃহে স্থান হয় নাই।
সে কাশীতে পিতার নিকট থাকিত। বাল্যকাল হইতে উপন্যাস, নাটক, নভেল পড়ায় তাহার খুব ঝোঁক ছিল। ক্রমশ সে উচ্ছৃঙ্খল প্রকৃতির হইয়া উঠে। পিতামাতার শাসন সে মানিত না। কাশীতে দুষ্ট লোক অনেক আছে। সুরুচি কোনো দুর্বৃত্তের সহিত পলায়ন করিয়া কলিকাতায় আসে। এখানে অনেকের হাতে পড়িয়া সে কলুষিত হয়। পুলিশ তাহাকে আপত্তিজনক অবস্থায় পাইয়া গ্রেপ্তার করে। পুলিশ আদালতে তাহাকে নেওয়া হইলে বিচারক বিষম সংকটে পড়িলেন। নারী রক্ষা সমিতির অক্লান্ত কর্মী ও সম্পাদক শ্রীযুক্ত মহেশচন্দ্র আতর্থী মহাশয় সেদিন অন্য কোনো কার্য উপলক্ষে আদালতে উপস্থিত ছিলেন। তাহাকে বিচারক চিনিতেন। তিনি মহেশবাবুকে বলিলেন, আপনি মেয়েটিকে নিয়ে যান, নারী রক্ষা সমিতি হইতে ইহার যথোচিত ব্যবস্থা করুন। সুরুচি কৃষ্ণকুমার মিত্র মহাশয়ের ঘরে আশ্রয় পাইল। তিনি পিতৃস্নেহে ইহাকে সৎপথে আনিবার চেষ্টা করিতে লাগিলেন। কিন্তু সুরুচি এই সরল প্রাণ, উদার হৃদয়, মহানুভব ব্যক্তিকে প্রতারণা করিয়া চলিয়া আসিল। দুষ্ট লোকের প্রলোভনে পড়িয়া সে পাপের পথই বাছিয়া লইল। এক্ষণে এক ধনী পার্সি যুবক তাহাকে বাধা রাখিয়াছে। মেম সাহেবদের স্টাইলে সে থাকে। ঘাড়ের উপর পর্যন্ত ছোট করিয়া চুল ছাঁটা, হাঁটু পর্যন্ত স্কার্ট, খোলা হাতের রঙের সহিত মানানসই সিল্কের মোজা, পরিষ্কার হিন্দি বলে, ইংরেজিও কিছু শিখেছে। তারকবাবু সমস্ত মনোযোগের সহিত শুনিয়া বলিলেন, সে কৃষ্ণবাবুর বাড়ি হইতে পলাইল কেন, তাহা বুঝি জানো না? আমি বলিলাম, না, সে কথা তো সুরুচি কিছু বলে নাই। তারকবাবু বলিলেন, সে কৃষ্ণবাবুর জামাতা শচীনবাবুর একটি সোনার ঘড়ি সরাইয়াছিল। এজন্য মহেশবাবু তাহাকে পুনরায় আদালতে দিয়া আসেন। তথায় সে বেশ্যাবৃত্তি করিবার অনুমতি চাই। বিচারক অগত্যা তাহাকে তথাস্তু বলিয়া ছাড়িয়া দেন। আমাদের এইরূপ কথাবার্তা হইতেছিল, এমন সময়ে সুরুচি হাসিতে হাসিতে আমার ঘরে আসিয়া প্রবেশ করিল। তাহার হাতে নানাবিধ ফুল, ফল, কেক, বিস্কুট প্রভৃতি রহিয়াছে। আমি তাহাকে বসিতে বলিলাম। সে দাঁড়াইয়াই বলিতে লাগিল, মানদী, আজ মোটরে চড়ে হক সাহেবের বাজারে গিয়েছিলুম, এইসব কিনে এনেছি। কাল সকালে আমাদের বাড়িতে তোমার চায়ের নিমন্ত্রণ, যেও। ভালো কথা, আজ সেই বুড়ো মহেশ আতর্থীর সঙ্গে দেখা হলো। আমি বললুম, কি বুড়ো, কেমন আছো? তারকবাবু সুরুচির সম্বন্ধে কি করিয়াছিলেন আমি জানি না। আমি সুরুচি ও উষার কথা ভাবিয়া দেখিলাম, ইহারা আমারই মতো হতভাগিনী। যৌবনের প্রারম্ভে প্রলোভনের বশীভূত হইয়া সংযমের বাঁধ একবার ভাঙিয়া গিয়াছে, আর তো অকুল সমুদ্রে কুল পাইতেছে না। ইহারাও আমার মতো সৎপথে আসিবার সুযোগ পাইয়াছিল, কিন্তু আমারই মতো ইহাদের অদৃষ্টেও বোধহয় আরও দুঃখভোগ আছে। তাই অনিবার্য কর্মফল কেহ খণ্ডাইতে পারিল না।